গ্রানিট ছাকা বলছেন কিপ ড্রিমিং সুইজারল্যান্ড। তার দেশকে তিনি স্বপ্ন দেখাচ্ছেন তার দেশ আর্জেন্টিনার বিপক্ষে জিততে পারবে কিনা। প্রশ্ন হচ্ছে সেটা। এই ম্যাচে তারা হিউজলি আন্ডারডগ, কিন্তু আর্জেন্টিনাকে প্রতিরোধ করার সেই স্বপ্ন সুইজারল্যান্ড দেখতেই পারে। এত বছর পরে তারা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এসছে, গুনে গুনে বললে 72 বছর। এরপরে আরেক ধাপ তারা যেতে পারবে না। এই সুইজারল্যান্ড এখন স্বপ্ন দেখতে শুরু করেছে। আর্জেন্টিনাকে তারা হারাতে চায়। সুইজারল্যান্ড আর্জেন্টিনার প্রতিপক্ষ, তারা আসলে খেলে কেমন, আর তাদের পক্ষে আসলেই আর্জেন্টিনাকে বিট করার উপায় আছে কিনা সেটা নিয়ে আমাদের আলোচনা। ওয়াল্টার স্যামুয়েল গতকালকে তার কোচিং প্যানেলের সাথে ফুল কোচিং প্যানেলের সাথে তারা ডিসকাশন করেছেন। এক্স্যাক্টলি, সেখানে আসলে বলেছেন সুইজারল্যান্ড এই টিমটা খুবই টাফ, তারা ফিজিক্যাল ফুটবলটা খেলবে, তারা স্ট্রং। সুতরাং হচ্ছে আর্জেন্টিনাকে সেই টাফনেসটা মাথায় রেখে, আর্জেন্টিনা যতই এর আগে কখনো সুইজারল্যান্ডের কাছে হারেনি, 2014 সালে তারা সুইজারল্যান্ডকে হারিয়েছে, 62 বিশ্বকাপে তারা সুইজারল্যান্ডকে হারিয়েছে, তবে সেসব নিয়ে না ভেবে সুইজারল্যান্ড যেভাবে এবারে ওয়ার্ল্ড কাপটা খেলছে, এটার পর ওয়াল্টার স্যামুয়েলের মূল্যায়ন আসলে সুইজারল্যান্ডকে নিয়ে এক কথায় বললে সেটাই। Colgate Max Fresh আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ Colgate Max Fresh। সুইজারল্যান্ড এই বিশ্বকাপটা শুরু করেছিল হতাশার এক ড্র দিয়ে কাতারের বিপক্ষে। তারপর থেকেই তারা অবশ্য উড়েছে এবং এই সুইজারল্যান্ড সবশেষ কলম্বিয়াকে বাদ করে দিয়ে এই জায়গায় এসে আরো একটা লাতিন টিম, যে কলম্বিয়াকে ধরা হচ্ছিল এইবারে বিশ্বকাপের ডার্ক হর্স। যে কলম্বিয়া আর আর্জেন্টিনা ম্যাচের জন্য এই স্টেডিয়ামে ম্যাচের টিকিটের দাম ছিল চড়া। সুইজারল্যান্ড আসার পরে সেই টিকিটের দাম কিছুটা কমতে শুরু করেছে, কারণ কলম্বিয়ার সমর্থকেরা আর ট্রাভেল করে এই পর্যন্ত পৌঁছাচ্ছেন না। সুইজারল্যান্ড তারপরে যখন এইখানে এসছে তখন তারা বলছে তারা আর্জেন্টিনাকে হারাতেই চায়, এবং এই বিশ্বাসের কথা তাদের কোচ মুরাত ইয়াকিন বলছেন তাদের ক্যাপ্টেন গ্রানিট ছাকা। এই সুইজারল্যান্ডের একটা রোগ ছিল। রোগটা এরকম যে তারা সেকেন্ড রাউন্ডের বাধা পার হতে পারে না। এইবার বিশ্বকাপে এসে তারা সেকেন্ড রাউন্ড থেকে পরের একটা ধাপ বেশি উঠেছে। নকআউট পর্বে তারা দুটো ম্যাচ জিতেছে, একটা জিতেছে তারা রাউন্ড অফ 32, একটা তারা রাউন্ড অফ 16 জিতেছে। এবং এই সুইজারল্যান্ড এই মুরাত ইয়াকিনের আন্ডারে এটা তাদের দ্বিতীয় বিশ্বকাপ। আগেরবার তারা রাউন্ড অফ 16 থেকে বাদ পড়েছিল। এরপরে তারা একটা ইউরো খেলেছে, যে ইউরোতে তারা আরেক ধাপ উপরে উঠতে পেরেছিল, এবং তারপর তারা এসছে এখানে এই আর্জেন্টিনার বিপক্ষে খেলতে। একটা ফাটা যেটা ছিল সেটা তারা ইউরোতে কাটিয়েছে, এবার বিশ্বকাপে কাটানোর পালা। কিন্তু কাজটা আসলে বলা যত সহজ ঠিক ততটাই কঠিন, কারণ তাদের দলের সবচেয়ে বড় তারকা, যদি বলি ভুল হবে না, তারকা বলা আসলে উচিত না, কিন্তু যে ফুটবলারকে কেন্দ্র করে এই সুইজারল্যান্ডের খেলাটা এবার বিশ্বকাপে উঠেছে, সেই মানজাম্বি, তিনি এই ম্যাচে খেলছেন না। 3টা গোল মানজাম্বির রয়েছে। লাস্ট ম্যাচে তিনি যে আসলে সেখানে চোটে পড়লেন, এবং এরপর একটা ধারণা করা হচ্ছিল মানজাম্বিকে আর্জেন্টিনা ম্যাচে পাওয়া যাবে কিনা, সেটার হাইয়েস্ট ট্রাইটা সুইজারল্যান্ড করেছিল। বাট সবশেষ যে খবর, মানজাম্বি তিনি আসলে খেলছেন না সুইজারল্যান্ডের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচটায়। সেটা সুইজারল্যান্ডের জন্য নিশ্চিতভাবেই একটা বড় ধাক্কা, কারণ মুরাদ ইয়াকিন যে স্টাইল অফ প্লেতে সুইজারল্যান্ডকে এবারে বিশ্বকাপেও খেলিয়েছে, সেখানে মানজাম্বির একটা বড় রোল কিন্তু আলটিমেটলি ছিল। সেটা এখন তার প্ল্যান বিতে আসলে শিফট করতে হবে। লাস্ট ম্যাচে সেই কাজটা তিনি করেছিলেন বাধ্য হয়ে, বাট দিন শেষে কিন্তু লাস্ট ম্যাচটায় সুইজারল্যান্ড কোনো গোল পায়নি, এবং সুইজারল্যান্ড খুব ভালো খেলেও নাই। কলম্বিয়া গোল করতে পারে নাই, বোঝা গেল যে খুব হতাশ করতে তারা প্রতিপক্ষকে পারে। কলম্বিয়াকে তারা আটকে দিয়েছে, এবং মানজাম্বিকে ছাড়া তারা আগের ম্যাচটাও খেলেছে, কলম্বিয়ার সঙ্গে। ওই ম্যাচের আগেই অনুশীলনে একটা বড় ধরনের প্রশ্নের মুখোমুখি সুইজারল্যান্ড হয়েছিল যে মানজাম্বিকে পাওয়া যাবে কি যাবে না। এরপরে প্রত্যাশা করা হয়েছিল যদি আর্জেন্টিনার সঙ্গে তাকে একটু নামানো যায়, কিন্তু ম্যাচের আগের দিন যখন তিনি ট্রেনিং করছেন, তখন দেখা যাচ্ছে যে পুরোপুরি আলাদা একটা জায়গায় গিয়ে তিনি সাইক্লিং করছেন, এবং পরে গিয়ে প্রেস কনফারেন্সে ম্যাচের আগের দিন কোচ জানিয়ে দিয়েছেন যে এই ম্যাচে খেলা তার পক্ষে সম্ভব না। প্রচন্ড ব্যথা তার অনুভব হচ্ছে। এই মানজাম্বিকে কেন্দ্র করেই আসলে সুইজারল্যান্ড তাদের খেলার ভোল পুরোপুরি পাল্টে ফেলেছিল। যে কোনো আক্রমণ তার মাধ্যমে যাচ্ছিল, কিন্তু তারপরও সুইজারল্যান্ডের এই দলটাতে এখনো কয়েকজন আছেন যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। তাদের ভেতরে একজন হতে পারেন ব্রেল এমবোলো, একজন হতে পারেন মানুয়েল আকাজি, যদি তিনি ডিফেন্সে খেলেন, আর একজন গোলকিপার যাকে সুইজারল্যান্ডের বহুদিন ধরে আপনি দেখেছেন তিনি নাই, ইয়ান জমার। একটু মনে করে দিয়ে যারা হয়তো 4 বছর পরে দেখতে বসছেন, ইয়ান জমার এর আগেই অবসরে গেছেন ইউরোর পর, এখন কোবেল খেলছেন, তিনিও ভালো গোলকিপার, আর মাঝখানে ম্যানুয়েল আকাজি, এরপরে গ্রানিট ছাকা। এই নামগুলোই বেশি উচ্চারিত হয়, কিন্তু এখনও সেই সুইজারল্যান্ডে রিকার্ডো রদ্রিগেজ খেলছেন, যে রিকার্ডো রদ্রিগেজ এই 2014 সালেও ছিলেন। দুইজন মেম্বার 2014 স্কোয়াডটায় ছিলেন, রদ্রিগেজ এবং গ্রানিট ছাকা। তারাই 2026 এসেও খেলছেন। দেখেন, এই জায়গায় সুইজারল্যান্ডের আসলে বেশ কিছু নামের ওপর আর্জেন্টিনাকে খেয়াল রাখতে হবে। ম্যানুয়েল আকাঞ্জি, গ্রানিট ছাকা, মিডফিল্ড কন্ট্রোলার, এমবোলো, তিনি হচ্ছে গিয়ে
এবারের বিশ্বকাপে তার গোল রয়েছে এবং তার সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা, তিনি কিন্তু সাম কেসে ধরেন খালি হচ্ছে তিনি অ্যাজ এ নাম্বার 9 হিসেবে ওপরে বসে থাকবেন সেটাও কিন্তু না, তিনি কিন্তু ড্র্যাগ করে নিচে নামেন, তিনি নিচে নামে বল হোল্ড করেন। যখন তিনি বল হোল্ড করেন তখন এন্ডয়ে এবং হচ্ছে আপনার রেইডার এই দুজন হচ্ছে গিয়ে ওপরে স্পেসটা কভার করার জন্য তারা অ্যাডভান্টেজ মুভটা করে। এটা হচ্ছে সুইজারল্যান্ডের স্টাইল অফ প্লে। মুরাত ইয়াকিনকে আমরা দেখি 4-3-3 ফরমেশনে খেলতে, সাম কেসেস 4-2-3-1 খেলতে, কখনো কখনো আবার তিনি ব্যাকলাইনে ম্যাচের সিচুয়েশন বুঝে 5 জনকে শিফট করিয়ে নিয়ে যায়। 5 জনের ব্যাকলাইনের এগেনস্টে আর্জেন্টিনা কেমন ঢুকেছে ম্যাচের ফেজে সেটা আমরা কেপ ভার্দের এগেনস্টে দেখেছি, সেটা আমরা ইজিপ্টের এগেনস্টে দেখেছি। কোনো স্টেজে হয়তোবা সেই কাজটাও তিনি করতে পারেন। ট্যাকটিক্যাল অ্যানালিসিসে গিয়ে ভালো করেছেন, কারণ ট্যাকটিক্যাল অ্যানালিসিস একটু করার প্রয়োজন আছে। মানে সুইজারল্যান্ডের এই টিমটা হাই প্রেস করার চেষ্টা করে এবং তারা বল পজিশন রাখে। মানে আমরা শুরু থেকে যদি আসার চেষ্টা করি যে মোটা আগে, আমরা খুব গভীরে যাবো না, ইন্টারন্যাশনাল ফুটবলে খুব গভীরে যাওয়ার আসলে খুব প্রয়োজনও হয়তো অনেক সময় পড়ে না। মানে ধরুন যে একটা দল বল পজিশন রেখে খেলার চেষ্টা করে, যেটা হয়তো প্রাইমারিলি টার্গেট ছিল না কেপ ভার্দের, কিন্তু সেটা টার্গেট ছিল আর্জেন্টিনার লাস্ট ম্যাচে যাদেরকে ফেস করেছে ইজিপ্টকে। এবং এইখানে সুইজারল্যান্ড সেই চেষ্টাটা করবে, সুইজারল্যান্ড চেষ্টা করবে সামনে গিয়ে হাই প্রেস করতে। হাই প্রেস করা মানে আর্জেন্টিনাকে তাদের বিল্ড আপ করতে না দেওয়া। ম্যাচের আগের দিন কোচ বলছেন যে তারা বল পজিশন রাখতে চান। মানে লিওনেল মেসিকে আটকানোর তরিকাটা কি? তরিকাটা হচ্ছে এরকম যে লিওনেল মেসির পায়ে বল কম দেওয়া বা মেসিকে বল দিতে না পারা বা ওই জায়গায় আটকে দেওয়া, টাইট স্পেসে রাখা, মেসিকে খুব প্রোগ্রেস করতে না দেওয়া। এবং হাই প্রেস করার পরে যে জায়গাটা আবার সুইজারল্যান্ডের জন্য ঝুঁকি, সেটা হচ্ছে তাহলে পেছনে একটু জায়গা থাকে, আর্জেন্টিনা সেদিক দিয়ে হয়তো অ্যাটাক করতে পারে। কিন্তু এইটা আবার আর্জেন্টিনার জন্য ডিসঅ্যাডভান্টেজ যে আর্জেন্টিনার এমন আসলে রানার ওই অর্থে নাই, যারা খুব বেশি নাই, যারা হচ্ছে ডিফেন্স লাইনের পেছনে রান টান মেক করেন বা ওরকম কিছু। এটা সুইজারল্যান্ডকে হেল্প করতে পারে এই ম্যাচটাতে। গ্রানিট ছাগাকে আপনি দেখবেন যে তিনি বিল্ড আপে অংশগ্রহণ করছেন, তিনি কখনো ওই সেন্টার ব্যাকের পজিশনে নেমে আসছেন, যে 3 সেন্টার ব্যাক বা 5 সেন্টার ব্যাকের কথা বলা হচ্ছিল, তিনি ওখান থেকে গিয়ে অনেক সময় লং বলও সার্ভ করেন। এবং এইটা সুইজারল্যান্ডের জন্য একটা পজিটিভ দিক, এটা আর্জেন্টিনার জন্য একটা দুশ্চিন্তার কারণ। এইভাবেই আসলে মূলত সুইজারল্যান্ড তাদের আক্রমণটা গোছানোর চেষ্টা করে। এই কাজগুলো তারা যদি শতভাগ নির্ভুল করতে পারে আর্জেন্টিনাকে, তাহলে তাদের পক্ষে আটকানো হয়তো সম্ভব। এবং এই জায়গায় ধরেন হচ্ছে যে দিন শেষে ওই পকেট স্পেসগুলোও তারা আলটিমেটলি বন্ধ করতে চাবে, তাদের সেটাই প্ল্যান। এবং আর্জেন্টিনাকে যদি তারা ওয়াইডে খেলতে বাধ্য করে, মিডফিল্ডের ওই পকেট স্পেসগুলো যদি তারা ব্লক করতে পারে, তখন কিন্তু লিওনেল মেসির মুভমেন্ট অনেকটা আপনি ট্র্যাক করতে পারবেন। সেইটা হচ্ছে সুইজারল্যান্ডের প্রাথমিক প্ল্যান। এবং সেখানে তো মূল তাদের শক্তির জায়গাটা ওই গ্রানিট চাকায়, গ্রানিট চাকার ওপরে ডিপেন্ড করবে তাদের ডিফেন্সিভ প্যাটার্নটাই, ডিফেন্সিভ প্যাটার্নের সামনের শিলটা এবং একই সাথে অফেন্সিভের স্টার্টটাও কিন্তু তার উপর নির্ভর করবে। মূলত একজন টেম্পো কন্ট্রোলার, যিনি হচ্ছে গিয়ে আপনাকে কন্ট্রোল করবে, আমি এখন অ্যাটাকে যাব, আমি এখন হচ্ছে ডিফেন্স করব। সো ওই জায়গাটায় গ্রানিট চাকার উপরেই সবচেয়ে বড় ভরসার জায়গাটা সুইজারল্যান্ডের। ড্যানিস জ্যাকারিয়ার কথা আলটিমেটলি বলতে হবে, তারও কিন্তু একটা বড় রোল আছে। সুইজারল্যান্ড যদি হচ্ছে ওই ওয়াইড এরিয়াগুলোতে আর্জেন্টিনাকে আটকাতে চায়, আর্জেন্টিনা কিন্তু ওয়াইড এরিয়াতে খুব বেশি অ্যাক্টিভও না। এক্স্যাক্টলি, আর্জেন্টিনা চাইবে মিড জোনটা দিয়ে খেলতে, আর সুইজারল্যান্ড চাইবে মিড জোনে ব্লক করে তাদেরকে ওয়াইডের দিকে আলটিমেটলি ঠেলে দিতে। যে কাজটা আসলে আর্জেন্টিনার এগেইনস্টে বাকিরা সবাই করেছে, আমরা এটা নিয়ে নিশ্চয়ই আর্জেন্টিনার ওই অংশটাই আলোচনা করবো। তবে সুইজারল্যান্ড মূলত এইভাবেই খেলার চেষ্টা করে এবং তারা আর্জেন্টিনাকে যখন আটকাতে চাইবে তখন ম্যাচের টেম্পোটা কন্ট্রোল করতে চাইবে। গ্রানিট ছাকা একদম বলছে যে আমি খেলা চাইলে স্লো করতে পারি, চাইলে ফাস্ট করতে পারি। প্রেস কনফারেন্স এসে বলছেন, মানে এই ক্যাপাসিটি তার আছে এবং সেটা তিনি করতে চাইবেন। সাকসেসফুলি সেটা করতে পারলে সুইজারল্যান্ড হয়তো যে স্বপ্নটা দেখছে সেই স্বপ্ন তাদের সত্যি হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.